যে ভারতের সহযোগিতা ছাড়া, ভারত ছাড়া বাংলাদেশ অচল থাকে। কারণ ভারতকে আমরা কখনো ছাড়তে পারবো না। আমাদের আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, জামাত শিবিরও কিন্তু নিষিদ্ধ হওয়া দরকার। জামাত শিবির একটা জালেম সংগঠনে পরিণত হয়েছে। জামাতের মতো একটা শক্তিশালী রাজনৈতিক দল ছাড়া এই আন্দোলনকে কখনোই সফল করা সম্ভব হতো। আমি এই যে ক্রাইসিস মোমেন্টে এত ছাত্র আন্দোলন লিড করে জামাতের শিবিরে কারোর সাথে আমার কখন আন্দোলন সংগ্রাম নিয়ে আলাপ আলোচনা নেই, তাদের পরামর্শ আমি কখন আমার সাথে সুযোগ হয় নাই কিংবা গ্রহণ করি। 30 বছরে তো দুটো পরিবার এই দেশকে নিয়ে পুতুল খেলা খেলেছেন। এই দুই পরিবারের হাত থেকে অবশ্যই এই দেশকে মুক্ত করতে হবে, এই দেশের রাজনীতিকে মুক্ত করতে হবে। আওয়ামী লীগ তো জামাতকে নিষিদ্ধ করেছে, উনিও চায় জামাতকে নিষিদ্ধ করতে। তার মানে কি এই যে আওয়ামী লীগের যে ভিতরের অবস্থান। নির্বাচনের আগে ভিপি নূর জামাতকে নিয়ে যে বক্তব্য দিয়েছিল সেটা আমরা একটু দেখি। জামাতকে নির্মূল করা ভারতীয় এজেন্ডা, এটা অবশ্যই সত্য এবং ভারত সবসময় চাইতো জামাতের মতো দল যেন উঠতে না পারে, তাতে সবচেয়ে বড় বিপদে পড়বে ভারত। কিন্তু বর্তমান সময়ে এসে ভিপি নূর কি বলছে সেটা আপনাদেরকে একটু দেখাই। রাজনৈতিক ঐক্যমত্য তৈরি করে এই জামাত শিবিরের মতো উগ্রবাদী সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। কারণ এই দেশে উগ্রবাদ মাথাচাড়া দেবে এবং বৈশ্বিকভাবে বাংলাদেশ একটা ভাবমূর্তি সংকটে পড়ে। আমরা ধরে নিলাম ভিপি নূর প্রথমে যে বক্তব্য দিয়েছিল নির্বাচনের আগের বক্তব্য সেটা সঠিক ছিল, তাহলে তার কথা অনুযায়ী সে কি এখন ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করছে না? আমরা কি ধরে নেব ভারত থেকে মোটা অঙ্কের টাকা পেয়েছে ভিপি নূর? ভিপি নূর বিএনপি বলয় থেকে মাইনাস হয়ে অপ্রাসঙ্গিক হয়ে যেতে পারেন। ভিপি নূর নিজে অনেকটা টের পেয়েছেন, এই জন্য অলরেডি বিকল্প রাস্তা ভিপি নূর তৈরি করা শুরু করেছেন। ভেরি ইন্টারেস্টিং। এখন ভিপি নূরকে যদি বিএনপি লাথি দিয়ে দূরে সরিয়ে দেয়, বিএনপির ভেতরে ভিপি নূর রাশেদের উপর চরম ক্ষোভ আছে। যদি তারেক রহমান বাধ্য হবেন তারেক রহমান ভিপি নূরকে সরিয়ে দিতে, কারণ ভিপি নূর যে মহা দুর্নীতি অলরেডি করে ফেলেছেন। আপনি যদি পোল্ট্রিবাস শিখতে চান, মানুষের পা সেটে উপরে উঠতে চান, তাহলে এদের বক্তব্য সবসময় শুনবেন। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তার আগে আপনাদেরকে বলে রাখতে চাই, নুরুল হক নূর বিএনপির মন্ত্রী পদ থেকে বহিষ্কার হতে পারে খুবই দ্রুত। প্রধানমন্ত্রী তারেক রহমান বাধ্য হবে নুরুল হক নূরকে মন্ত্রী পদ থেকে বহিষ্কার করতে। তার একটি মাত্র কারণ হচ্ছে নুরুল হক নূরের যে দুর্নীতি প্রকাশ পেয়েছে। দ্বিতীয়ত, আওয়ামী লীগের শেখ হাসিনা সরকার যেমনটা জামাত শিবিরকে নিষিদ্ধ করতে চেয়েছিল, ঠিক একইভাবে নুরুল হক নূর চাচ্ছে জামাত শিবির নিষিদ্ধ করতে। এবং ওই সময় জামাত শিবিরের সাথেই কিন্তু নুরুল হক নূর বক্তব্য দিয়েছিল বা অনেক জায়গাতে বক্তব্য রেখেছিল যে জামাত শিবির ছাড়া এই আন্দোলন সফল হতে পারত না, বা জামাত শিবিরকে যারা নিষিদ্ধ করবে তারা ভারতের এজেন্ট। আজ তিনি জামাত শিবিরকে নিষিদ্ধ করতে এসেছে। তাহলে এখান থেকে কি বোঝায়? ভারতের মোটা অঙ্কের টাকা খেয়েছে নুরুল হক নূর। তিনার কথায় কিন্তু তিনি ফেসে যাচ্ছেন। অনেক গুরুত্বপূর্ণ আলোচনা, আপনারা দেখতে থাকুন। কিভাবে পয়েন্টে পয়েন্টে গণ অধিকার পরিষদের ফারুক হাসানকে নুরুল হক নূরের পোল্টিবাজি ধরিয়ে দিল, সেটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের মন্তব্য কমেন্টসে লিখবেন। জামাতের মতো একটা শক্তিশালী রাজনৈতিক দল ছাড়া এই আন্দোলনকে কখনোই সফল করা সম্ভব হতো। আমি এই যে ক্রাইসিস মোমেন্ট এত ছাত্র আন্দোলন লিড করে জামাতের শিবিরে কারোর সাথে আমার কখন আন্দোলন সংগ্রাম নিয়ে আলাপ আলোচনা নেই, তাদের পরামর্শ আমি কখন আমার সাথে সুযোগ হয় নাই কিংবা গ্রহণ করি। 30 বছরে তো দুটো পরিবার এই দেশকে নিয়ে পুতুল খেলা খেলেছেন। এই দুই পরিবারের হাত থেকে অবশ্যই এই দেশকে মুক্ত করতে হবে, এই দেশের রাজনীতিকে মুক্ত করতে হবে। আমাদের বাংলাদেশের রাজনীতিতে সবসময় এরশাদের শূন্যতা আমরা ফিল করি। এরশাদকে বলা হতো পোল্ট্রিবাজ, এটা জনক। এই যে শূন্যতা, সেই শূন্যতাটা ফিল আপ করছেন আমাদের নুরুল হক নূর সাহেব। শেখ হাসিনাকে মা বলেছে, মায়ের ছায়া পান, ওনার মানে মায়ের ছায়া পান। এই আওয়ামী লীগ তো জামাতকে নিষিদ্ধ করেছে, উনিও চায় জামাতকে নিষিদ্ধ করতে। তার মানে কি এই যে আওয়ামী লীগের যে ভিতরের অবস্থান, বা আরবিতে একটা কথা আছে যে কুল্লু ইয়ারজু ইলা আসলিহি, প্রত্যেকটা জিনিস তার মূলের দিকে ফিরে যায়। জামায়াত যদি রাজনৈতিকভাবে উপরে যাওয়ার সুযোগ পায় তাহলে দেশকে তারা ফিলিস্তিন বানিয়ে ছাড়বে, এমন মন্তব্য করেছেন নুরুল হক নূর, অর্থাৎ গণ অধিকার পরিষদের সভাপতি এবং তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানের প্রতিমন্ত্রী। জামাত কি সে পথে হাঁটছে কিনা? দেখেন, উনি তো ফিলিস্তিন বানিয়ে ফেলবে, ইসরায়েল বানিয়ে ফেলবে এটা বলে নাই, কারণ ইসরায়েল তো ওনার কাছের মানুষ। ইসরায়েলের সাফাদির সাথে যে মিটিং করেছেন আমাদের আজকে গণ অধিকারের সহসভাপতি, উনি তো নিজেই লাইভে এসে বলেছেন, উনি নিজে সাক্ষী, চাক্ষুষ সাক্ষী যে ইসরায়েলি সাফাদির সাথে মিটিং করেছেন। সেই মিটিং এর আমি একটু আপনাকে একটু শোনাই। সাফাদির সাথে দেখা করেছেন, হ্যাঁ, ফারুক ভাই বক্তব্য। কেন্দ্রীয় কমিটির মিটিং এ স্বীকার করেছেন যে আমার সাফাদির সাথে দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে। আমি ফারুক হাসানের নিজ কান সাক্ষী, আমি কেন্দ্রীয় মিটিং এ শুনেছি। যদি আমি মিথ্যা বলে থাকি আল্লাহর গজব আমার উপরে আসবে। আমি মনে করি আল্লাহর গজব ওনার উপরে আসবে না, কারণ উনি মিথ্যা বলেন নাই। তার মানে প্যালেস্টাইন বানাইলে ওনার খারাপ লাগবে, কিন্তু ইসরায়েল বানাইলে ওনার খারাপ লাগবে না, কারণ উনি যে সাফাদির সাথে মিটিং করেছেন, চরিত্র হনন করেছেন, এগুলো তো আমরা বলি নাই, দৃশ্যমান, এগুলো দৃশ্যমান। এখন কথা হচ্ছে, দেখেন আমাদের রাজনীতিতে, আমাদের বাংলাদেশের রাজনীতিতে একজন এরশাদ, সবসময় এরশাদের শূন্যতা আমরা ফিল করি।
এরশাদকে বলা হতো পোল্টিবাজের জনক বলা হইতো। এই আজকে এক কথা, কালকে এক কথা, কালকে এক কথা, আজকে আরেক কথা। এই যে শূন্যতা, সেই শূন্যতাটা ফিল আপ করছেন আমাদের নুরুল হক নূর সাহেব। আপনি দেখেছেন উনি বলেন, আপনি শত শত বক্তব্য দিন, উনি বলছে দুই পরিবার থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে। এক হচ্ছে শেখ মুজিবুর পরিবার, একটা হচ্ছে জিয়াউর রহমানের পরিবার। দুই পরিবার থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে। আবার তিনিই বলেন একমাত্র বিএনপি পারে বাংলাদেশকে ভালো এই সামনের দিকে এগিয়ে নিতে। এই যে সুযোগ সন্ধানী, এই যে সুযোগ সন্ধানী, একবার বলে জামাত কোনো রাজনীতি দলে না, আবার বলে যে একমাত্র জামাতের কারণে, জামাতের মতো শক্তিশালী দল আছে বলেই বাংলাদেশের এত বড় গণ অভ্যুত্থান সম্ভব হয়েছে। আপনি দেখেন এই যে ওনার যে মানে কথায় কথা, আমি শুধু কোর্টের আনবোর্ড করে আপনাকে একটু শোনাই। একটা শক্তিশালী রাজনৈতিক দল ছাড়া এই আন্দোলনকে কখনোই সফল করা সম্ভব না। জামাতের মতো শক্তিশালী রাজনীতি, জি আমরা তো কথা বলেছি আন্দোলন সংগ্রামের বিষয়ে। আমি এই যে দ্বিতীয় বক্তব্য, মোমেন্টে এত ছাত্র আন্দোলন লিড করেছি, জামাতের শিবিরের কারোর সাথে আমার কখনো আন্দোলন সংগ্রাম নিয়ে আলাপ আলোচনা নেই, তাদের পরামর্শ আমি কখনো আমার সাথে। তাহলে প্রথম বক্তব্য বললো জামাতের মতো শক্তিশালী রাজনীতি দল না থাকলে এত বড় গণ অভ্যুত্থান সম্ভব না। দ্বিতীয় কথা বললেন উনি নাকি দেখেনই নাই তাদেরকে, মানে এখন বলে যে জামাত তো রাজনীতি দলের পর্যায়ে পড়ে না। তাহলে আপনি আগে কি বললেন? আপনি বলেছেন দুই পরিবারের চেয়ে বাংলাদেশকে আপনি আলাদা করতে চান, আর এখন বিএনপি ছাড়া আপনি কিছুই বুঝেন না। ওই সাজিদ আলম বললো 90% হচ্ছে উনি এই কি বলে 50% হচ্ছে গণ অধিকার আর 50% হচ্ছে বিএনপি ওনার। তাহলে আপনি যখন এই পোল্টিবাজি এইটা নিবেন, আলটিমেটলি আপনার অবস্থানটা কোথায়? আপনি যখন যে সুযোগটা পাবেন আপনি তাকে গালি দিবেন, যখন যে সুযোগটা পাবেন তার এগেনস্টে দাঁড়িয়ে যাবেন। এই যে পোল্টিবাজের রাজনীতি। নির্বাচনের আগে ভিপি নূর জামাতকে নিয়ে যে বক্তব্য দিয়েছিল সেটা আমরা একটু দেখি। জামাতকে নির্মূল করা ভারতীয় এজেন্ডা, এটা অবশ্যই সত্য, এবং ভারত সবসময় চাইতো জামাতের মতো দল যেন উঠতে না পারে, তাতে সবচেয়ে বড় বিপদে পড়বে ভারত। কারণ জামাত কোনোদিনও ভারতীয় আনুগত্য মেনে নেবে না। কিন্তু বর্তমান সময়ে এসে ভিপি নূর কি বলছে সেটা আপনাদেরকে একটু দেখাই। রাজনৈতিক ঐক্যমত্য তৈরি করে এই জামাত শিবিরের মতো উগ্রবাদী সংগঠনকে নিষিদ্ধ করতে হবে, কারণ তাহলে এই দেশে উগ্রবাদ মাথাচাড়া দেবে এবং বৈশ্বিকভাবে বাংলাদেশ একটা ভাবমূর্তি সংকটে পড়ে যাবে। আমরা ধরে নিলাম ভিপি নূর প্রথমে যে বক্তব্য দিয়েছিল নির্বাচনের আগের বক্তব্য, সেটা সঠিক ছিল। তাহলে তার কথা অনুযায়ী সে কি এখন ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করছে না? আমরা কি ধরে নেব ভারত থেকে মোটা অঙ্কের টাকা পেয়েছে ভিপি নূর? এরকম মনে করা অথবা এই অভিযোগকে আমলে নেওয়া একেবারেই খারাপ কোনো সিদ্ধান্ত হবে না। এই কারণে এর আগেও কিন্তু ভিপি নূরের বিরুদ্ধে মোসাদের সাথে মিটিং করার অভিযোগ রয়েছে, এবং সেই অভিযোগকে সত্য বলে ঘোষণা দিয়েছিল তখনই তার দলের প্রধান, গণ অধিকার পরিষদের প্রধান রেজা কিবরিয়া। তারই সাথে সাথে তার দলে আরো যারা ছিল, মশিউর ফারুক থেকে শুরু করে আরো যারা ছিল, সবাই কিন্তু এই ব্যাপারটাকে সমর্থন করেছিল যে বিদেশে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল ভিপি নূর। এই ব্যাপারটা সত্য হতে পারে, নাও হতে পারে, ওইদিকে আমি যাচ্ছি না। কিন্তু ভিপি নূর অথবা রাশেদের বর্তমান যেই কর্মকাণ্ড, সেটা নিয়ে আমার মনে একটা বিশাল প্রশ্ন কাজ করছে, যেটা আমি আপনাদের সাথে শেয়ার না করে পারছি না। এই ভিপি নূর, রাশেদ, মামুন, মশিউর ফারুক, এদেরকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করেছিলাম আমরাই। আমরা কিভাবে করেছি? বিকাশের মাধ্যমে, নগদের মাধ্যমে। বিদেশে বসে আমরা প্রবাসীরা কোটি কোটি টাকা তাদেরকে দিয়েছি। কেন দিয়েছি? তারা যেন সবসময় অন্যায়ের বিরুদ্ধে বলে, সত্যের পক্ষে বলে, সত্যের পক্ষে থাকে, মানুষের পক্ষে থাকে, বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি করে। সেই জন্যই কিন্তু তাদেরকে বিকাশে, নগদে দেশ এবং দেশের বাইরে থেকে মানুষ কোটি কোটি টাকা দিয়ে তাদের রাজনৈতিক ভিতটাকে শক্ত করেছিল, গণ অধিকার পরিষদকে শক্ত করেছিল। কিন্তু এই হাজার হাজার মানুষের সাথে বেইমানি করে সেই টাকা সারা পৃথিবীর সকল মানুষ থেকে টাকা খেয়ে তারপর তারা যেটা করলো, এখন গিয়ে ভিপি নূর এবং রাশেদ গিয়ে উঠে পড়লো বিএনপির কোলের মধ্যে। বিএনপির কোলবালিশ হয়ে কাজ করছে এখন ভিপি নূর এবং রাশেদ। তাহলে আমরা যেই টাকা দিয়ে তাদেরকে প্রতিষ্ঠা করলাম, সেই টাকাগুলোকে এখন ফেরত দেবে? তারা তো এখন বিএনপির চাঁদাবাজির বিরুদ্ধে একটা কথাও বলছে না। বিএনপির যেই বিভিন্ন জায়গায় যে সিন্ডিকেট, সেগুলোর বিরুদ্ধে কথা বলছে না। বিএনপি যে বিভিন্ন জায়গায় বিদ্যুৎ, গ্যাস সহ বিভিন্ন সংকট মোকাবেলা করতে পারছে না, এগুলোর বিরুদ্ধে একটা কথাও বলছে না। বরং বিএনপির সকল খারাপ কাজের পক্ষ নিয়ে কাজ করছে তারা। এজন্য তো আমরা তাদেরকে টাকা দিয়ে রাজনীতিতে প্রতিষ্ঠা করিনি। ভিপি নূর বিএনপি বলয় থেকে মাইনাস হয়ে অপ্রাসঙ্গিক হয়ে যেতে পারেন। ভিপি নূর নিজে অনেকটা টের পেয়েছেন, এই জন্য অলরেডি বিকল্প রাস্তা ভিপি নূর তৈরি করা শুরু করেছেন। ভেরি ইন্টারেস্টিং। এখন ভিপি নূরকে যদি বিএনপি লাথি দিয়ে দূরে সরিয়ে দেয়, বিএনপির ভেতরে ভিপি নূর, রাশেদের উপর চরম ক্ষোভ আছে। যদি তারেক রহমান
বাধ্য হবেন তারেক রহমান ভিপি সরিয়ে দিতে, কারণ ভিপি যে মহা দুর্নীতি অলরেডি করে ফেলেছেন এবং এটা ডিসক্লোজ হয়ে গিয়েছে। আওয়ামী লীগকে পুনর্বাসন, চাঁদাবাজি, বিএনপির লোকজনকে নির্যাতন এবং ঘুষ টুস বা এই প্রবাসী এদের নিয়ে যা করছে, বিশেষ করে মালয়েশিয়ায় শ্রম বাজার ধ্বংস করছে, একটা সিন্ডিকেটের হাতে তুলে দিচ্ছেন, এর সাথে ভিপি জড়িত। তো এগুলোতে দিন শেষে তারেক রহমান ভিপি বিসর্জন দিতে বাধ্য হবেন টুডে আর টুমরো। যতদিন রাখবেন তারেক রহমানের জন্য ততদিন ক্ষতি হবে। আবার ইলিয়াস পিনাকি তারাও ভিপি 12টা বাজিয়ে দেবে, কারণ ইলিয়াস পিনাকি যাকে ধরেন, ওই যে পিনাকি ভট্টাচার্য মাঝে মাঝে বলেন না যে বাঘে ধরলে কি জানো আর পিনাকি ধরলে এই, মানে পিনাকি ধরলে তাকে আর ছাড়ে না। পিনাকি ইলিয়াসের সাথে চূড়ান্ত বেয়াদবি করেছে, ভিপি থাকতে পারবেন না। আর পিনাকি ইলিয়াসের স্ট্রেংথ পয়েন্ট হচ্ছে যে তাদের কোনো দুর্বলতা নেই, কারণ তারা তো আর দুর্নীতি করে না, চাঁদাবাজি করে না, পারেও না, সুযোগই নেই। তারা অন্যায়ের বিরুদ্ধে বলে, তারা মানুষের নারী নক্ষত্র, নারী ভুরি বের করে আনতে পারে, ভিতরে কোথায় কি হয় এগুলো সব বের করে আনতে পারে। আর এই কারণে তাদের নৈতিক শক্তি অত্যন্ত প্রবল। তো দর্শক, ভিপি কে যদি বিএনপি মাইনাস করে, তাহলে সেখানে এই ভিপি টাইপের অন্য কোনো মিত্র বিএনপির দরকার হবে। ভিপি কে মাইনাস করে আর এক ভিপি মাহমুদুর রহমান মান্নাকে রিপ্লেস করতে পারে, সেই সম্ভাবনা আছে। এমনকি এই যে 6 জন মন্ত্রী শপথ নিয়েছে সর্বশেষ, সেখানে মাহমুদুর রহমান মান্নাকে ঘিরেও আলোচনা হয়েছিল। আলোচনার টেবিলে মাহমুদুর রহমান মান্নার নাম ছিল যে তাকে টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী বানিয়ে তাকে সরকার তার বলয়ে রাখবে, তাকে সরকারের সমালোচক কিংবা জামাত বলয় কিংবা আলাদা কোনো বলয়ে রাখতে চায় না মাহমুদুর রহমান মান্না। আবার কিছু অতীতের কমিটমেন্ট আছে, মাহমুদুর রহমান মান্না বিএনপির যুগপথের মিত্র, আর বিএনপি বলেছিল যে নির্বাচনে যারা জিততে পারবে না তাদেরকেও আমরা সাথে নিয়ে জাতীয় সরকার গঠন করব। সে জায়গায় মাহমুদুর রহমান মান্নাকে কাছে টানার আর্জেন্সি বিএনপির রয়েছে। আর যদি মাহমুদুর রহমান মান্নাকে কাছে টানেন তাহলে ভিপি কে বিসর্জন দিবেন। কারণ দেখেন, এই থিওরিটা প্রথমে বুঝতে হবে, আপনি একটা বড় দল সরকার, আপনি নিজে অল ইন অল। বিএনপির কথা বলছি, বিএনপি নিজেরাই অল ইন অল, তারা এককভাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে এবং তারা অনেক বড় শক্তিশালী দল। বাংলাদেশে তাদের ধারে কাছেও এখন কেউ নেই, তো সেখানে তাদের তো ওইভাবে মিত্র প্রয়োজন হয় না, তারপরে তারা মিত্র রাখছে। এখন তাদের প্রয়োজন নাই। এখন এটা দেখেন, যেমন যখন হাসিনার বিরুদ্ধে কথিত যুগপৎ আন্দোলন চলছিল, তখনকার সময় যুগপথের মিত্র যদি একটা কলা গাছ আসতো, তাকেও বিএনপি গুরুত্বের সাথে গ্রহণ করত। যেমন চাখারি নামের এক লোক ছিল, বাবুল চাখারি নাকি, আমার নামটা মনে নেই, সে একটা রাজনৈতিক দোকান খুলে সেই চাখারি খালেদা জিয়ার শাস্তি চেয়েছেন, 21 আগস্ট গ্রেনেড হামলায় তারেক রহমানের বিচার চেয়েছেন, বাবুল চাখারি বা এরকম কিছু। সেই লোক একটা রাজনৈতিক দোকান খুলে বিএনপির যুগপথের গুরুত্বপূর্ণ মিত্র, একদম মির্জা ফখরুলদের পাশে বসেন। যে এরকম আরো নাম সর্বস্ব অনেক দল তখনকার যুগপথ আন্দোলনে ছিল, যাদের কোনো অস্তিত্ব ছিল না। এর মানে কলা গাছও যদি বলতো যে আমি যুগপথে আসি, বিএনপি তখন গ্রহণ করতে হতো। তখনকার সিচুয়েশন ছিল এরকম। আর এখন বিএনপি ক্ষমতায়, সরকার, এখন তো আর এই কলা গাছ মিত্রকে রাখবেন। এখন বিএনপি তাদের ওইসব মিত্রকেই রাখবে যারা প্রোডাক্টিভ, যারা কিছু করতে পারে, যাদের মাধ্যমে বিএনপির উপকার হয়। আর যারা বোঝা, এখন তো বোঝা রাখার প্রশ্নে আসে না। বিএনপি ভেবেছিল যে তরুণ প্রজন্মের সাথে বিএনপির অ্যাক্সেস কম, সেক্ষেত্রে ভিপি রাশেদ এদের মাধ্যমে তরুণদের সাথে একটা কানেকশন রাখা যায় কিনা, তরুণদেরকে তারা মোটিভেট করবে, তরুণদের একটা অংশকে আমরা কন্টিনিউ করতে পারবো। এই চিন্তা থেকে ভিপি রাশেদদের অতি সুবিধা দিয়ে দলে রেখেছে, সরকারে রেখেছে বিএনপি। তো দর্শক, আপনারা পুরো আলোচনাটি শুনতে পারলেন এবং নুরুল হক নূরের সম্পর্কে কিছু আলোচনা শুনতে পারলেন যে নুরুল হক নূরের মন্ত্রীর পদ থেকে হয়তোবা তিনি বহিষ্কৃত হবে প্রধানমন্ত্রী তারেক রহমান যদি বিবেচনা করে। অনেক বিএনপির নেতাকর্মীরাও কিন্তু চাচ্ছে না যে এমন ধরনের লোক বিএনপিতে থাকুক। তিনারা একের পর এক জামাত শিবিরকে নিষিদ্ধের কথা বলছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা যেমন ভাষায় কথা বলতো, ঠিক একই ভাষায় কথা বলছে নুরুল হক নূর। বিএনপিতে আসার আগে নুরুল হক নূর বিএনপিকে বদনাম করত, জামাতের সাথে থেকে তিনি রাজনীতি করত যে আওয়ামী লীগ এবং বিএনপি কোন দল যেন
ক্ষমতায় আর আসতে না পারে। আজ তারাই বিএনপির একটা মন্ত্রিত্ব পদ পেয়ে বিএনপির সুনাম, বিএনপি ছাড়া এই দেশে উন্নয়ন করা অসম্ভব, জামাত শিবির ক্ষমতায় আসলে এই দেশ ফিলিস্তিন হয়ে যাবে। কত রকমের পোল্টিবাজ বা তেলবাজি করে অধিকার পরিষদের এই নুরুল হক নূর ও রাশেদ খান এখন বিএনপির কাছে চলে এসেছে। এখানে অনেক বিএনপির নেতাকর্মীরা কিন্তু চাচ্ছে এই পোল্টিবাজদের যেন বিএনপি থেকে সরিয়ে ফেলা হয়। বিএনপির অনেক নেতা কর্মীরা আছে যারা বিগত সময়ে নির্যাতিত হয়েছে, তাদেরকে যেন বিএনপিতে বসানো হয়। দর্শক, আপনাদের কি মন্তব্য? আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টসে লিখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।